স্টুডেন্ট তোরা যারা ক্লাস 11 এর আছিস, আশা করবো তোরা ভালো আছিস। দেখ, তোদের আমি ফ্লুইড মেকানিক্স অর্থাৎ তরল পদার্থের যান্ত্রিক ধর্ম সম্বন্ধে আমরা ডিসকাশন করেছিলাম। তোরা আমাদের গ্রুপে তো অনেকক্ষণ লিখেছিলিস যে স্যার আমাদের পৃষ্ঠতা এবং সান্ত্বস্থান চ্যাপ্টারটা কিছু নিউমেরিক্যালস করিয়ে দিন। তো সেই সমস্ত কথা মাথায় রেখে তোদের রিকোয়েস্টে আমরা আজকে নিয়ে এসেছি পৃষ্ঠতা এবং সান্ত্বস্থান চ্যাপ্টারটা কিছু সিলেক্টেড নিউমেরিক্যালস। দেখ, আমি সেরকম ভাবে টাইম পাইনি যে তোদেরকে আমি স্লাইড ওয়াইজ কোয়েশ্চেন গুলোকে সাজিয়ে দেবো। আমি কোয়েশ্চেন লিখে দেবো, তোরা তার সাথে সাথে করতে থাকবি এবং আমি সলভ করবো। আর আরো একটা জিনিস তোদের আগেই বলে রাখি যে ডাইরেক্ট যদি আমি নিউমেরিক্যালস পড়াই তাহলে হয়তো তোদের অনেকের ফর্মুলা গুলো তোরা ভুলে গেছিস বা সামান্য বেসিক যদি থিওরিটিক্যাল নলেজ না থাকে অঙ্কগুলো করাও ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই কথা মাথায় রেখে আমি যেটা করবো সেটা হচ্ছে থিওরিটা সংক্ষেপে বলে দেবো এবং তার করেসপন্ডিং কিছু নিউমেরিক্যাল সার্কিট সিলেকশন করব। ওকে, তো সেই রকম ভাবেই চলার চেষ্টা করে আমরা আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে কি পৃষ্ঠতা এবং সান্ত্বস্থানের চ্যাপ্টার। রাইট? তাহলে দেখ, আমাদের এখান থেকে যদি প্রথমে এই হেডিংস এর কথা নিই, কি দেখতে পাচ্ছি দেখ, পৃষ্ঠতা এবং সান্ত্বস্থান। এবার তো দেখ, এই কথাটাকে দেখছি আমরা যে বলতে পারবো সেটা আসছে কি দেখ, সারফেস টেনশন। অর্থাৎ এই চ্যাপ্টারে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের কাছে রাখছে সেটা প্রথম কথা হচ্ছে কি আমাদের সারফেস টেনশন কি, অর্থাৎ পৃষ্ঠতা এবং সান্ত্বস্থানের সবথেকে প্রথমের গুরুত্বপূর্ণ যে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট সেটা হচ্ছে কি সারফেস টেনশন। সারফেস টেনশন কিছু না, খুব সহজ ভাবে বলতে গেলে এটা লিকুইডের সারফেসের একটা ধর্ম বা লিকুইডের একটা ধর্ম যার জন্য লিকুইড সবসময় মিনিমাম এরিয়া অকুপাই করতে চায়। এবার যদি প্রশ্ন আসে কেন মিনিমাম এরিয়া অকুপাই করতে চায়, তার কারণ আমরা সবাই জানি যদি আমরা একটা খোলা পাত্রের উপরে গরম করে সে কি করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কিন্তু যদি আমরা একটা গ্লাসের মধ্যে আমরা কি আছে খোলা পাত্র বলতে আমি বুঝতে মনে কর তোদের বাড়িতে একটা এরকম থালা আছে, এই থালার উপরে কি জল সে কতটা তাড়াতাড়ি ঠান্ডা হবে, আর যদি তুই একটা গ্লাসের মধ্যে জল ঢেলে রাখিস সেটা ঠান্ডা হতে বেশি টাইম। মানে কথা দাঁড়াচ্ছে যদি সারফেস এরিয়া বড় হয়ে যায় তখন সে কি করবে, এনার্জিকে তাড়াতাড়ি লস করে দেবে। কোনো জিনিসই কিন্তু বা কোনো সিস্টেমে কিন্তু এনার্জিকে লস করতে চায় না। তাই তার কাজ কি থাকে, তার কাজ থাকে সে যতটা পারে চেষ্টা করে তার এনার্জিকে ধরে। তাহলে আমাদের লিকুইড সারফেস এনার্জিকে ধরে রাখতে গেলে কি করবে, তাকে আমাদের সারফেসটাকে ছোট রাখতে হবে। তো সেই টেন্ডেন্সিটাই জেতার জন্য যার জন্য আমাদের এই সারফেসটাকে সবসময় মিনিমাম করে রাখার চেষ্টা করে সেই প্রপার্টিটাই হচ্ছে কি সারফেস টেনশন। ওকে, তাহলে আমাদের এখান থেকে লিখে রাখবো কিরকম ভাবে না, সেটা হচ্ছে কি সারফেস টেনশন কি জিনিস আমরা বলতে গেলে কি বলবো, প্রপার্টি অফ লিকুইড যার জন্য আমরা বলবো কি ডিউ টু হুইচ it tends to occupy but try to occupy minimum surface area. এবার দেখ মিনিমাম সারফেস এরিয়াকে যদি সে অকুপাই করতে চায় তখন তার মানে কি করবে, তার সারফেসটা যদি আমাদের কেউ টেনে লম্বা করে দিই বা স্ট্রেট করে দিই সে কি করবে, নিজেকে ছোট করতে চাইবে। সেটা কার মতো হয়, স্ট্রেট মেমব্রেনের মতো। মানে আমাদের যেরকম মনে কর কোন ইলাস্টিক প্যান্ট পরে সেই ইলাস্টিক প্যান্ট পরে এরকম ভাবে টেনে ধরে চেক করে আবার ছোট করে দেয়। মানে লিকুইডের সারফেসও সেরকম ভাবে ব্যবহার করে। অর্থাৎ আমরা এইটুকুনি কথা বলতে পারবো যে এর জন্য সারফেস বা সারফেস অফ লিকুইড কি করে না বিহেভ লাইক আ stretched membrane.
আমরা দেখছি কি আমাদের স্ট্রেচড মেমব্রেনের মতন ব্যবহার করে কি না লিকুইডের সারফেস, এবং তারপরে সে কি করে না মিনিমাম সারফেস এরিয়া অকুপাই করে রাখতে চায়, যেই ধর্মটার জন্য সেই ধর্মটাই হচ্ছে কি আমাদের সারফেস টেনশন হলো। এবার দেখ সারফেস টেনশনের জন্য মিনিমাম সারফেস এরিয়া অকুপাই গুলো করতে গেলে কি হবে, সারফেস যে সমস্ত মলিকুল গুলো আছে তারা কি করবে নিচের দিকে চলে আসবে। এবার দেখ লিকুইডের মলিকুল একটা থেকে তার একটা থেকে নিচের দিকে চলে গেল বা কোথাও কোনো সময় উপরের দিকে চলে গেল, তাহলে তার পজিশন চেঞ্জ করলে কি হবে না সেখানে তো কিছুটা পরিমাণ ওয়ার্ক ডান হবে। তাহলে দেখ যখন আমাদের সারফেস এরিয়ার পরিবর্তন করা হবে সেই সময় মলিকুল গুলোর ডিসটারবেন্স হবে, তারপরে তো কি থাকবে না কিছু পরিমাণ একটা ওয়ার্ক ডান করা, সেই ওয়ার্ক ডানটা যাবে কোথায়, সেটা আমাদের লিকুইডের সারফেসে স্টোর থাকবে, সারফেসেতে সেটা যে নামে স্টোর থাকে তাকে আমরা বলি কি সারফেস এনার্জি। ওকে, তাহলে সারফেস টেনশন আমরা যেরকম ভাবে শিখে নিলাম, আরো গুরুত্বপূর্ণ সংজ্ঞা যেটাকে আমাদের শিখতে হবে সেটা হচ্ছে কি দেখ সারফেস এনার্জি। তাহলে সারফেস এনার্জিটা কি জিনিস, সারফেস এনার্জিটার সমান আমরা কিরকম ভাবে মনে রেখে দিতে পারলাম দেখ কথাটা, when surface is changed, এবার সারফেস চেঞ্জ বলে কি বোঝাবো আমরা এখান থেকে তাই বলি কি না সারফেস টেনশনের যদি সারফেস এরিয়া when surface area is changed, তখন তাহলে আমরা কিসের কথা বলতে পারবো না তখন বলতে পারবো না মলিকিউল চেঞ্জ দেয়ার পজিশন। এবার দেখ কেউ যদি চেঞ্জ কারোর কোন ফোর্সের জন্য কেউ তার পজিশনকে চেঞ্জ করলো মানে কি হলো তার ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে আমাদের কি কথা আসবে সো ওয়ার্ক ইজ ডান। ওকে, এবং যে পরিমাণ কাজ করা হয় and the amount of work done is stored in surface, এবং যে পরিমাণ কাজ করা হয় সেটা কি হয় সেটা সারফেসেতে স্টোর থাকে, যে নামে স্টোর থাকে stored and surface as surface energy, তাহলে সেটা যে নামে স্টোর থাকে তার নামটা কি আমরা বলছি কি সারফেস এনার্জি। তাহলে দেখো সারফেস এনার্জি কি জিনিস সেটাকেও আমরা একটু, তাহলে সারফেস এনার্জি সাধারণত সারফেস এনার্জি কি করা হয় দেখ সারফেস এনার্জিকে এস অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে সারফেস এনার্জিকে আমরা সাধারণত এস অক্ষর দিয়ে প্রকাশ করি বা সারফেস এনার্জিকে আমরা ই অক্ষর দিয়ে বা সারফেস টেনশন দিয়েও আমরা কিন্তু প্রকাশ করি। ওকে, তো এবার এখানে আমাদের কাছে কথা আসছে কি দেখ এই যে সারফেস এনার্জি সেটাকে যদি আমি এখান থেকে এস অক্ষর দিয়ে প্রকাশ করি ম্যাথমেটিক্যালি আমাকে এটাকে শিখতে রাখার জন্য কি শিখতে হয় দ্যাট ইজ ইকুয়াল টু লিখতে হয় কত ওয়ার্ক ডান বাই চেঞ্জ ইন। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখ যদিও এটার নামের কাছে এনার্জি আছে বেসিক্যালি কিন্তু এটা এনার্জি নয়, এটা আসছে কি এনার্জি পার ইউনিট এরিয়া। ওকে, তাহলে আমাদের এখান থেকে যদিও নামেতে এটা এনার্জি আছে কিন্তু এটা ওয়ার্ক পার এরিয়া, তাহলে আমাদেরকে এটাকে মাথায় রাখতে হবে কি দিস ইজ এনার্জি পার। এবার তো দেখ আমাদেরকে আমি যেহেতু ডেরিভেশনের মধ্যে নিয়ে যাব না তোদের পরীক্ষাতে সেরকম ভাবে হয়তো ডেরিভেশন পড়বেও না, কিন্তু তোদেরকে কথাটাকে আমাকে মাথার মধ্যে রাখতে হবে যে সারফেস টেনশন আর সারফেস এনার্জি কিরকম ভাবে রিলেটেড। তো সেটার জন্য আমাদেরকে তোদেরকে মাথাতে রাখতে হবে বা তোদেরকে শিখে রাখতে হবে একটা ছোট্ট ফর্মুলা, যে ফর্মুলাটা হচ্ছে কি যে সারফেস এনার্জি ইকুয়াল টু চেঞ্জ ইন সারফেস এরিয়া ইনটু সারফেস টেনশন। ডেরিভেশন তোদের পরীক্ষার জন্য দরকার নেই, কিন্তু ফর্মুলাটা তোদের নিটের জন্য বল জেইর জন্য বল ইডব্লিউবিজির জন্য বল বা তোদের বোর্ড পরীক্ষার জন্য বল সেটার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে কি দেখ সারফেস এনার্জি তার ফর্মুলাটাকে আমাদের শিখে রাখতে হবে। সারফেস এনার্জি তার ফর্মুলাটা কতখানি শিখলাম না সেটা হচ্ছে দেখ
change in surface area into surface tension. ওকে, তাই আমরা সারফেস এনার্জি সেটাকে যদি আমরা W দিয়ে লিখি তাহলে কত আসবে P ইনটু ডেল্টা। ওকে, তার মানে কি ডেল্টা মানে কি সারফেস এরিয়া পরিবর্তন। ওকে, তাহলে সেটা কি আমরা অনেক সময় লিখতে গেলে কি লিখব P ইনটু A ফাইনাল, অর্থাৎ ফাইনাল সারফেস এরিয়া মাইনাস ইনিশিয়াল সারফেস। তাহলে সারফেস এরিয়ার পরিবর্তনকে যদি আমি সারফেস টেনশন দিয়ে মাল্টিপ্লাই করি আমরা কি পাবো সারফেস এনার্জি পাবো। এটুকুই কথাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে মাধ্যমিকে রাখতে হবে। চলো, এটা ছাড়া আরো একটা ভাবে আমাদের কিন্তু সারফেস টেনশনকে ডিফাইন করা যায়, সেটা হচ্ছে কি ফোর্স পার ইউনিট। ওকে, তাহলে সারফেস টেনশনকে আবার আমাদের কোএফিসিয়েন্ট অফ সারফেস টেনশনকে আমরা কিন্তু একটা ভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে কি ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে দেখো আমাদের এখান থেকে কয়েকটা ডেফিনেশনের কথা আমরা এখন শিখে নিলাম। তাহলে এখান থেকে আরো একটা কথা শিখে নিলাম কি দেখো সারফেস টেনশন may be given কিরকম ভাবে না, সেটা আসছে ফোর্স পার ইউনিট। এবারে আমাদের এখান থেকে মাথার মধ্যে রাখতে হবে যে লেন্থ মানে কিন্তু কানেক্টিং লেন্থ উইথ দ্য লিকুইড সারফেস। ওকে, লেন্থ মানে কি বললাম কানেক্টিং লেন্থ উইথ দ্য লিকুইড সারফেস। এই কথার মধ্যে কিন্তু কারোর যেন ভুল না। আমি কিসের কথা বললাম কানেক্টিং লেন্থ উইথ দ্য লিকুইড সারফেস। তাহলে দেখ আমি এখান থেকে যেটা বলছি এর মানে হচ্ছে connecting length with liquid surface। এখান থেকে তোদের খুব ছোট্ট করে বলে রাখতে তোরা বুঝতে পারবি। দেখ মনে কর আমার কাছে এই যে পেনটা আছে, পেনের কথা বলছি, মনে কর আমার এই জলের বোতলটা আছে। ওকে, এই জলের বোতলটাকে মনে কর আমি জলের সারফেস থেকে দিয়েছি। তাহলে সারফেস থেকে দোকানে কি পাবি তোরা কতখানি জায়গা কানেক্টেড দেখতে পাবি। দেখ কতটা, এইটা আমাদের জলের সারফেসে কানেক্টেড থাকবে, এই জায়গাটা থাকবে, এটা থাকবে, এদিকটাও থাকবে। মানে তোদেরকে আমি যদি এরকম ভাবে বলতে চাই দেখ জলের আমার এই হাতটা, আমি হাতটাকে জলের সারফেসে ঢুকিয়ে দিলে আমার কতখানি জিনিস কানেক্টেড থাকবে, এদিকটাও জলের সারফেসের সাথে কানেক্টেড, এদিকটাও জলের সারফেসের সাথে কানেক্টেড। তার মানে কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু আমাদের কভার হচ্ছে। তাহলে সিচুয়েশনটাকে বোঝার জন্য তোরা একবার এখান থেকে দেখ, ধর তোদেরকে বলা হচ্ছে কি পিন ইজ ফ্লোটিং। মানে তোরা দেখ ধর তোদের কাছে এই একটা তোদের কন্টেইনার আছে, কন্টেইনারটার মধ্যে তো লিকুইড আছে। ধর সেখানটাতে তোদেরকে একটা পেন ফ্লোট করতে বলা, মানে আমি বলছি কি এরকম ভাবে পেনটা ফ্লোট করছে। তাহলে দেখ যদি পেনটা ফ্লোট করে তোরা নিশ্চয়ই বলতে পারবি পেনের কতখানি জায়গা কানেক্টেড আছে। দেখ নিশ্চয়ই বলতে পারবি এই দিকটাও কানেক্টেড আছে আর এই দিকটাও কানেক্টেড আছে। তাহলে দেখ যদি আমাদের টোটাল লেন্থটা a হয় তাহলে কানেক্টিং লেন্থ কতখানি বলবো 12। তার কারণ কি এই দিকের মাথাটা খুবই নেগলিজিবল, এই দিকটার মাথাটাও খুবই নেগলিজিবল। তাহলে যখন পেন ফ্লোট করছে তখন তারা বলছে কি কানেক্টেড লেন্থ, সেটার ভ্যালু কতখানি চলে আসছে। এবার দেখ তাহলে এখান থেকে তোরা কিসের কথা বলতে পারবি, এই অবস্থায় তার সারফেস টেনশন কতখানি আসছে F বাই। ওকে, এবার এখানে ফোর্স করতে কোন ফোর্সটা, নিশ্চয়ই এখানে ফোর্স করতে যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে কি সারফেস টেনশনের জন্য যে ফোর্সটা আসছে। তাহলে আমরা যেটুকুনি বলতে পারবো সারফেস টেনশনের জন্য যে ফোর্স আসছে সেটা আসছে কত T ইনটু T। তাহলে দেখ আমি যদি চাই যে এই যে বডিটা আছে অর্থাৎ এই পেনটা এটাকে উপরে, তার জন্য আমাকে কি করতে হবে তার ওয়েট ফোর্স যতটা সেটুকুনি ফোর্স তো উপরে দিতেই হবে, সাথে সাথে কি করতে হবে সারফেস টেনশনের জন্য যে ফোর্সটা আসছে সেটাকে ওভারকাম করতে হবে। তাহলে এই অবস্থায় আমি যে কথাটা বলতে পারবো সেটা আসছে দেখ যদি আমাদের কখনো এরকম বলে ফোর্স
টু লিফট দিস পেন। কোথা থেকে? না, ফ্রম দ্য সারফেস অফ দ্য। তাহলে দেখ ওয়াটার সারফেস থেকে তুলতে গেলে তাকে আমাকে দুটো ফোর্স দিতে হবে। একটা হচ্ছে কি তার ওয়েট ফোর্স, এর সমান ফোর্স অপোজিট থেকে দিতে হবে, প্লাস তার যে সারফেস টেনশনের জন্য ফোর্স আছে সেটাকে ওভারকাম করতে হবে। তাহলে তার ওয়েট ফোর্স ধরে নে কত আসবে, এমটি সারফেস টেনশনের জন্য ফোর্স কতখানি আসবে, 2 টিএল। তাহলে এই পরিমাণ ফোর্স দিলেই তবে যে পয়েন্টটা আমাদের সারফেসে স্ট্রোক করছিল সেটাকে কিন্তু আমরা উপরের দিকে তুলতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি তাকে উপরের দিকে তুলতে পারবো না। তাহলে এই ছোট্ট কনসেপচুয়াল কথাটাকে কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। পরের কথাটা, এবারে দেখ আমরা বলেছিলাম কি একটা পেন ফ্লোট করছে, ধরে নে এরকম ঘটনা ঘটছে, কোন একটা রিং ফ্লোট করছে। রিং বলতে বুঝতে পারছিস কথাটা কার রিং এর কথা বলছি? ছোট্ট একটা লিকুইডের রিং এর কথা বলছি, মানে ছোট্ট একটা লিকুইড সারফেসের উপরেতে একটা এরকম সার্কুলার রিং ফ্লোট করছে। তাহলে দেখ আমি এখানটাতে যেরকম বলেছিলাম কি পেন ইজ ফ্লোটিং, আমি পরের পাতাতে যদি এরকম কথা বলি, ইফ সার্কুলার রিং ইজ ফ্লোটিং, ইফ সার্কুলার রিং অর্থাৎ বৃত্তাকার যে রিং ইজ ফ্লোটিং, কোথায়? না, ইন লিকুইড সারফেস। সেই অবস্থাতে আমরা কি দেখতে পেতাম দেখতো, ধর এই আমাদের কোনো একটা কন্টেনার আছে, যে কন্টেনারের মধ্যে আমাদের একটা বৃত্তাকার রিং ফ্লোট করছে। মানে আমি এখান থেকে কথা বলছি কি দেখ, এই একটা বৃত্তাকার রিং আমাদের ফ্লোট করছে। তাহলে তোরা এখান থেকে বলতে পারবি দেখ এখানটা থেকে ফোর্স ডিউ টু সারফেস টেনশন কতখানি আসবে। তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস সারফেস টেনশন ইনটু কানেক্টেড লেন্থ। এই বৃত্তটার সাথে কানেক্টেড লেন্থ কতখানি থাকবে এই রিংটার সাথে? তোরা দেখ এটা তার যে সারকামফারেন্স আছে অর্থাৎ তার যে পরিধি আছে সেটা, কিন্তু তার পরিধির শুধু ভেতরের দিকটা না বাইরের দিকটাও আমাদের কানেক্টেড থাকবে। মানে আমি কিসের কথা বলছি দেখ, ধর আমাদের এই জিনিসটা আমাদের লিকুইডের ওপরেতে ভাসছে, ওকে, এটা ধরে নে তার হচ্ছে রিং। এই পরিধিটা খুবই ছোট, কিন্তু তোরা একটা কথা বলতে পারবি দেখ জল কোন জায়গাটাতে কানেক্ট থাকবে। তোরা নিশ্চয়ই এটুকুনি কথা বলতে পারবি দেখ জল এই দিকে এই পোর্শনটাতেও কানেক্টেড আছে, এটা সারফেসের উপরেতে ভাসছে। আবার দেখ এই দিকটাতেও কি করবি, সেটাও জলের সাথে লেগে আছে। তাহলে এখানেতে কানেক্টেড লেন্থ বলতে গেলে তোরা কতখানি বলবি, 2πr ইন্টু 2, তাই না? তাই এখানটাতে আমাদের লিখতে হবে কত দেখ, ফোর্স ইন্টু মানে টি ইন্টু 2πr। তাহলে যদি আমাদেরকে কেউ এটাকে বলে কি যে 2πr ইন্টু 2, সরি, যদি কেউ বলে এটাকে সারফেস থেকে পুরোপুরি ওপরের দিকে লিফট করো, তাহলে তার জন্য আমাদের কতখানি ফোর্স দিতে হবে। মানে এটা হয়ে গেল ফোর্স ডিউ টু সারফেস টেনশন। আর আমাকে যদি এটাকে কেউ বের করতে বলতো ফোর্স টু লিফট দিস, কোথা থেকে? না, ফ্রম দ্য লিকুইড সারফেস। সেটা বলতে গেলে তোদের কি বলতিস, ওয়েট ফোর্সের সমান ফোর্স তো দিতেই হতো, প্লাস সারফেস টেনশনের জন্য যে ফোর্স আসছে সেটাকে ওভারকাম করতে হতো। তাহলে সেখানটাতে আমাদের কত লিখতে হতো, টি ইন্টু 4πr গেল। ঠিক একই রকমভাবে রিংয়ের বদলেতে যদি একটা ডিস্ক ফ্লোট করতো সেখানেতে কীরকম ঘটনা ঘটতো। তাহলে দেখ আমি পরের কথায় যদি বলি, ইফ a circular disc is floating, তাহলে ডিস্ক যদি ফ্লোট করতো, কিন্তু ডিস্কের সময় তো একটা জিনিস দেখ, ডিস্ক কিন্তু সলিড, তার ভিতরের দিকের পোর্শনটাতে কিন্তু লিকুইড কানেক্ট হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। মানে এই যদি ডিস্ক হয় তাহলে এই দিকের পোর্শনটা পুরোটা সলিড, এই পুরো পোর্শনটা যখন লিকুইডের ওপরেতে ফ্লোট করছে শুধু তার আউটার সারফেসটাই কিন্তু কানেক্টেড,
ভিতরের দিকটা কিন্তু মানে আউটার রিংটাই কিন্তু কানেক্টেড, ভিতর দিকটা কিন্তু কানেক্টেড নয়। তাই এখানেতে ফোর্স ডিউ টু সারফেস টেনশন যেটা আসবে সেটা আসবে কত, টি ইন্টু 2πr। মানে এখানটা থেকে যদি বলা হয় কি ফোর্স টু লিফট দিস ফ্রম দ্য লিকুইড সারফেস, তার ভ্যালু কত আসবে, তার ওয়েট ফোর্স প্লাস টি ইন্টু 2πr। ওকে, এইরকমভাবে আমাকে এটাকে ট্রিট করতে হবে। এবারেতে দেখ যদি এই রকম ঘটনা ঘটে, ধর এটা ডিস্ক গেল, এবারেতে ধর তোদের বলা হলো কি একটা সার্কুলার ফ্রেম মানে রেক্ট্যাঙ্গুলার ফ্রেম ফ্লোট করছে। মানে আমি এরকম কথা বলছি, ইফ এ রেক্ট্যাঙ্গুলার ফ্রেম ইজ ফ্লোটিং, if a rectangular frame is floating, ওকে, তাহলে দেখ যদি একটা রেক্ট্যাঙ্গুলার ফ্রেম ফ্লোট করে সেখানটাতে গল্প কীরকম দেখতে পারবি। দেখ কন্টেনার রেক্ট্যাঙ্গুলার ফ্রেম, এই ফ্রেমটা সে ধর ফ্লোট করছে, তাহলে দেখ তার যে কি বলে আমাদের কানেক্টেড লেন্থ হবে, প্রত্যেকটা লেন্থের জন্য ডবল ডবল করে হবে। মানে দেখ এই যে লেন্থটা, এটার সাইড যদি এ হয়, এটার জন্য কানেক্টেড লেন্থ কত হবে, 2a। সিমিলারলি এটার জন্যও কানেক্টেড লেন্থ কতখানি থাকবে, 2a। এটার জন্য কানেক্টেড লেন্থ কত থাকবে, 2b। এটার জন্য কানেক্টেড লেন্থ কত থাকবে, 2b। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কানেক্টেড লেন্থ যেটা আসছে, কানেক্টেড লেন্থ যেটা আসছে তার ভ্যালুটাকে আমি লিখতে পারবো কতখানি। দেখতো না আমাদের ফর্মুলা ছিল কতখানি, 2 ইন্টু a প্লাস বি, সেটা ছিল পরিধির ফর্মুলা, তাকে আরও 2 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে আমরা পাবো কত, দেখ 4a প্লাস বি। তাহলে দেখ এখানটাতে আমরা পেয়ে যাব কি ফোর্স ডিউ টু সারফেস টেনশন, তাহলে তার ভ্যালু কত পেয়ে যাবো, দেখতো টি ইন্টু 4a প্লাস বি। তাহলে এটাকে যদি আমাকে বলতাম কি ফোর্স টু লিফট দিস বডি, ওকে, তাহলে তার ভ্যালুটা কতখানি চলে আসতো, এর ওয়েট ফোর্সটাকে অতিক্রম করতে হবে প্লাস সারফেস টেনশনের জন্য ফোর্সটা, তাহলে আমাদের সেখান থেকে লিখবো কত, টি ইন্টু 4a প্লাস বি। ওকে, এইরকমভাবে আমাকে জিনিসগুলোকে ট্রিট করতে হবে। তাহলে দেখ ডিস্ক চলে গেল, সার্কুলার ফ্রেম চলে গেল, যদি কিন্তু এবার তোদেরকে বলতো কি সার্কুলার একটা প্লেট ফ্ল্যাট রেক্ট্যাঙ্গুলার প্লেট ফ্লোট করছে, তাহলে আমাকে সেখানটাতে কিন্তু এরকম চারটে তো ডবল করতে হতো না, সেটাতে আমাদের সলিড হয়ে যেত। মানে আমাদের ঘটনাটা কীরকম আসছে দেখ, যদি এরকম বলতো ইফ a rectangular plate is floating, হলো, তাহলে দেখ যদি আমাদের কখন এরকম বলে রেক্ট্যাঙ্গুলার প্লেট ফ্লোট করছে, মানে আমাকে এখান থেকে বুঝতে হবে কি এই রেক্ট্যাঙ্গুলার প্লেটটা এটা তো সলিড, তার মানে এর ভেতরের দিকটাতে লিকুইডের কানেকশানের কোনো গল্পই নেই, শুধুমাত্র আউটার সাইডটাই কানেক্টেড থাকবে। তাহলে শুধু আউটার সাইডটা কানেক্টেড থাকলে তোরা এখান থেকে দেখছিস কি কতখানি পোর্শন এর কানেক্টেড থাকবে, ভিতরের দিকে তো আর জল ঢুকছে না, তাহলে এখান থেকে কতখানি পোর্শন কানেক্টেড থাকবে, মানে তোরা বলতে পারবি কি দেখ কানেক্টেড লেন্থ, তার ভ্যালু আমরা লিখবো কত, দেখ 2a প্লাস বি, রাইট। তাহলে এখানটা থেকে যদি আমি ডাইরেক্ট এবারেতে লিখে দিই ফোর্স টু লিফট দিস প্লেট, তার ভ্যালু কত থাকবে, তার ওয়েট ফোর্সের সমান দিতে হবে প্লাস এটাকে ওভারকাম করতে হবে, মানে টি ইন্টু 2a প্লাস বি। ওকে, তাহলে এই পরিমাণ যদি আমি ফোর্স দিই তবেই কিন্তু আমি সারফেস থেকে সেটাকে ওপরের দিকে তুলে নিতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি সেটাকে তুলতে পারবো না। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে যে কথাগুলো শেখালাম এই কথাগুলোর উপর নির্ভর করে আমি আরেকটা জিনিস শেখাবো তোদেরকে, সেটা হচ্ছে কি কখনো কখনো এরকম ঘটনা ঘটে যে
অনেক ছোট ছোট মলিকুল, মানে অনেক ছোট ছোট মনে কর ওয়াটার মলিকুল আছে, সেগুলো কি হলো না একটা আরেকটার সাথে জুড়ে গেল। জুড়ে যাওয়াটাকে আমরা ইংরাজিতে বলি কি কোলিজ হয়ে যাওয়া, বা আমরা বলি কি কম্বাইন হয়ে যাওয়া। তাহলে যে কথাটাই আমরা এবারেতে পরেরটাতে চলে যাব, ইন ড্রপ কোলিজ টু ফর্ম এ বিগ ড্রপ। ওকে, তাহলে পরের সিচুয়েশনটাতে আমাদের কি বলছি, দেখ ইফ in drop of liquid collides to form a new drop. তাহলে এনখানা ড্রপ কোলিজ হয়ে যদি একটা নিউ ড্রপ ফর্ম করে, সেখানেতে কি কি ঘটনা করতে পারে আমরা সেটাকে দেখব। ওকে, 1 মিনিট ওয়েট কর, আমি একটু জল খেয়ে নিই, নিয়ে তোদের বাকি কথাটা ডিসকাশন করব। ধরে নে এখানটা থেকে ডিসকাশন করার জন্য যেটা যেটা কথা বলছি, ধর তোর যে স্মল ড্রপগুলো ছিল তার আমি রেডিয়াস ধরে নিচ্ছি কতখানি না স্মলার, আর সেগুলোকে কম্বাইন হয়ে বা কোলিজ হয়ে যে নতুন ড্রপটা ক্রিয়েট হলো তার রেডিয়াস আমি ধরে নিচ্ছি কতখানি না ক্যাপিটাল আর। ওকে, দেখ আমরা বলেছিলাম কি ছোট ছোট যে ড্রপগুলো ছিল সেগুলোর সংখ্যা কতগুলো ছিল না নাম্বার অফ স্মল ড্রপ, সেটা ছিল কতখানি ধরে নে সেটা ছিল তোর n, আর সেগুলো কোলিজ হয়ে একটাই ড্রপ হয়েছে, তাই যদি আমি বলি নাম্বার অফ লার্জ ড্রপ সেটা কত থাকবে 1। তাহলে দেখ যদি আমি একটা কথা কাজ করি সেটা হচ্ছে কি, দেখ যা কিছুই ঘটাই না কেন লিকুইডের ভলিউম কিন্তু কনসার্ভ থাকবে, কেননা সে তো আর ভলিউমকে তো আর কোনোভাবে বদল হচ্ছে না, কেননা ডেনসিটি তো আর কনসার্ভ আছে। তাহলে দেখ যদি ভলিউম কনসার্ভ থাকে আমরা সেই অবস্থায় কিসের কাজ করতে পারবো, দেখ তো সেই অবস্থায় আমরা লিখতে পারবো যে দেখ অ্যাজ ভলিউম ইজ কনসার্ভড, তাহলে আমরা লিখবো কি আগে ভলিউম কত ছিল, এনখানা ড্রপ ছিল তাদের ভলিউম কত ছিল 4/3 পাই স্মল আর এর কিউব, আর দেখ নতুন যে ড্রপ হয়েছে একটাই ড্রপ হয়েছে তাহলে সেখানটাতে পাচ্ছি কত 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব। তাহলে দেখ 4/3 পাই 4/3 পাই কেটে গেলে আমরা পেতাম কত ক্যাপিটাল আর ইকুয়াল টু পেতাম দেখ n⁻⁴ ইন্টু স্মল আর। ওকে, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হচ্ছে। এবারেতে আমাদেরকে একটা কথা সবাইকে বুঝতে হবে, সেটা হচ্ছে এরকম সিম্পল কথা, দেখ যদি মনে কর আমাদের 10টা ড্রপ কম্বাইন্ড হয়, 10টা ড্রপ কম্বাইন্ড হলে আমাদের সবাইকে বুঝতে হবে কি সারফেস এরিয়া কিন্তু কমে যাবে। ওকে, আমি একটা কথা বললাম সেই কথাটাকে কিন্তু তোদের ক্ল্যারিটি নিয়ে আসতে হবে, কিসের কথা বলছি দেখ ধর আমার কাছে 10টার কথা ছেড়ে দুটো ড্রপকে আমি কম্বাইন করলাম, দুটো ড্রপকে কম্বাইন করলে টোটাল সারফেস এরিয়া কিন্তু আমাদের রিডিউস হবে। ওকে, সেটাকে আমি তোদের একটা এক্সাম্পল দিয়ে দিই, সেটা আমার এখানেতে পোর্শনেতে রাখার দরকার নেই, কিন্তু জাস্ট তোদেরকে আমি বলে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি কিসের কথা বলছি দেখ, দুটো ড্রপ না 8টা ড্রপের কথাই ধর, যেখান থেকে সারফেস এরিয়া কীরকমভাবে রিডিউস হবে তোরা সেটা বুঝতে পারবি। ধর আমাদের কাছে 8টা ড্রপ ছিল, তাহলে 8টা ড্রপ তাহলে আমাদের সেখান থেকে সারফেস এরিয়া কত থাকতো দেখ, টোটাল ভলিউম থাকতো 4/3 পাই আর কিউ, আর নতুন ভলিউম আসতো কত 4/3 ক্যাপিটাল আর কিউ। ওকে, তাহলে সেখান থেকে তোরা বলতে পারছিস কত আর ইকুয়াল টু আসছে কতখানি 2r। তাহলে দেখ তোরা এখন এটুকুনি কথা বলতে পারবি নতুন যে ভলিউম হচ্ছে, নতুন ভলিউম কতখানি মানে নতুন যে সারফেস এরিয়া হচ্ছে, নিউ সারফেস এরিয়া, তার ভ্যালু কত আসবে দেখ 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার।
ক্যাপিটাল আর, আর এর জায়গায় তোরা 2r বসিয়ে দিলে তোরা কত আসছে, মানে 2r স্কোয়ার মানে 4r, মানে সেটাতে আমরা পাচ্ছি কত দেখ 16 বাই স্মল আর স্কোয়ার। কিন্তু তোরা একটা কথা মাথায় রেখে দেখ, ওল্ড সারফেস এরিয়া কতটা ছিল, সেটা ছিল কতখানি দেখ 8টা ড্রপ ছিল, 8টা ড্রপের তোদের ছিল কতখানি 4 পাই আর স্কোয়ার, মানে সেখান থেকে তোরা পেয়েছিলিস কত 32 পাই আর স্কোয়ার। ওকে, তাহলে তোরা একটা জিনিস যেটা তোদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে যখনই অনেকগুলো ড্রপ একটার সাথে কম্বাইন হয়ে যায় তখন আমরা বলতে পারবো কি যে দেখ সারফেস এরিয়া কিন্তু রিডিউস হয়। তাহলে দেখ এই পরিস্থিতিতেও যখন এনখানা ড্রপ কম্বাইন হয়ে গেল তখন আমরা কি বলতে পারবো সারফেস এরিয়ার পরিবর্তন হয়েছে। তাহলে সেখানে তো সারফেস এরিয়ার পরিবর্তন বলতে গেলে তোকে কি করতে হবে, সেটা সারফেস এরিয়া রিডিউস হয়েছে, মানে তোদের করতে হবে কি ইনিশিয়াল সারফেস এরিয়া থেকে ফাইনাল সারফেস এরিয়াকে বাদ দিতে হবে। তাহলে দেখ ইনিশিয়াল সারফেস এরিয়া কত ছিল, এনখানা ড্রপ ছিল, তাহলে সেখান থেকে তোরা লিখছিস কতখানি দেখ স্মল এন ইন্টু 4 পাই আর স্কোয়ার মাইনাস এখন কতখানি এসছে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এই ঘটনাটা হলো কি তোদের সারফেস এরিয়ার পরিবর্তন। এবারেতে তোরা যদি এখান থেকে কাজ করিস তোরা বাকি জিনিসটাকে তোরা কমপ্লিট করতে পারবি। ধর আমি এখান থেকে যে স্মল আর আছে সেই স্মল আরটাকে ক্যাপিটাল আর এর টার্মে লিখে দেবো। তাহলে স্মল আরটাকে যদি আমি ক্যাপিটাল আর এর টার্মে লিখি কত লিখতে পারবো দেখ তো, স্মল আরটাকে ক্যাপিটাল আর এর টার্মে লিখলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার 1/3। তাহলে দেখ এখান থেকে এটাতে স্কোয়ার হয়ে বসছে, মানে আমি এখান থেকে কি করতে পারবো দেখ 4 পাই ইন্টু এন যেমন ছিল থাক, আর স্মল আর তার জায়গায় আমি তাহলে কত বসাতে পারবো দেখ ক্যাপিটাল আর স্কোয়ার বাই এন টু দি পাওয়ার 1/3 স্কোয়ার, মানে কত পাবো এন টু দি পাওয়ার 2/3 মাইনাস 4 পাই আর স্কোয়ার। তাহলে দেখ এন টু দি পাওয়ার ওপরে আছে এন, নিচে আছে এন টু দি পাওয়ার 2/3, মানে কত পাবো এন টু দি পাওয়ার 1/3 পাবো। মানে বেসিক্যালি আমি যেটা পাবো সেটা হচ্ছে দেখ 4 পাই আর স্কোয়ার কমন নিলে এখান থেকে পাবো দেখ এন টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তাহলে আমরা এটুকুনি কথা বুঝতে পারছি যখন এনখানা ড্রপ পলিশ হয় তখন সারফেস এরিয়াটা রিডিউস হয়, এবং রিডিউস যে সারফেস এরিয়া মানে কমে কতখানি সারফেস এরিয়া যাবে সেটা পাচ্ছি কত 4 পাই আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এন টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। ওকে, তাহলে এতখানি সারফেস এরিয়ার কিন্তু আমাদের পরিবর্তন দেখতে পাবো। তাহলে দেখ সারফেস এরিয়ার যদি আমরা পরিবর্তন দেখতে পাই তার মানে তো আমরা সবাই কি জানবো সারফেস এনার্জিরও পরিবর্তন হবে। তার কারণ কি সারফেস এনার্জি ইকুয়াল টু আমরা কত শিখেছি চেঞ্জ ইন এরিয়া ইনটু সারফেস টেনশন। তাহলে সেই কথা মাথায় রেখে আমরা যদি পরের ঘটনাটাতে লিখি তাহলে দেখ আমরা এখান থেকে বলবো কি যে সারফেস এনার্জি, তাহলে দেখ এনখানা ড্রপ পলিশ হলে আমাদের যে সারফেস এনার্জি স্টোর হবে সেই সারফেস এনার্জি বলেও তোকে বলতে পারে, বা আমাদের বলতে পারে কি স্টোরড বা স্টোরড সারফেস এনার্জি বা অ্যামাউন্ট অফ ওয়ার্কটা। ওকে, সেটার ভ্যালু আসছে কত চেঞ্জ ইন সারফেস এরিয়া ইনটু সারফেস টেনশন। তাহলে দেখ না এখান থেকে তোরা পাবি কত 4 পাই আর স্কোয়ার, তার সাথে টি মাল্টিপ্লাই হবে, এখানটাতে থাকবে কত এন টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তাহলে এটুকুনি হচ্ছে কি তোর চেঞ্জ ইন সারফেস এনার্জি। এবার দেখ জাস্ট একটুখানি পাতাটাতে আগের পাতাটাতে তোরা যদি দেখিস তোরা দেখলি কতখানি দেখ যে ক্যাপিটাল আর ইকুয়াল টু এই ঘটনাটা, তাহলে এন টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু কত লিখতে পারবো ক্যাপিটাল আর বাই স্মল আর, তাই না? তাহলে এই জিনিসটা থেকে আমি পরের পাতাতে এটুকুনি কথা লিখতে পারবো, সেটা আসছে দেখ ক্যাপিটাল আর ইকুয়াল টু এন টু দি পাওয়ার 1/3 বাই এন টু স্মল আর। তাহলে দেখ এন টু দি পাওয়ার 1/3 সেটা ইকুয়াল টু কত লিখবো ক্যাপিটাল আর বাই স্মল আর। তাহলে সেই কথাটাকে যদি আমি এখানটাতে রিপ্লেস করে দিই কীরকম ঘটনাটা পাচ্ছি দেখ তো 4 পাই আর স্কোয়ার ইন্টু টি, এখানটা থেকে আমি লিখবো কত দেখতো ক্যাপিটাল আর বাই স্মল আর মাইনাস 1। আমি যদি এখান থেকে করি কি একটা ক্যাপিটাল আরকে কমন নিয়ে নিই তাহলে কত পাবো দেখতো 4 পাই আর কিউব ইন্টু টি, এখান থেকে থাকবে কত 1 বাই স্মল আর মাইনাস 1 বাই ক্যাপিটাল আর।
তাহলে সারফেস এনার্জির পরিবর্তন বললে আমরা কত দেখতে পারবো না, এই ফর্মুলাটাকে দিয়ে আমরা ডিফাইন করতে পারবো। হলো, এই জিনিসটা অনেক সময়তেই কিন্তু আমাদেরকে পরীক্ষাতে ক্যালকুলেট করতে দেয়। তাহলে নিশ্চয়ই ঘটনাটাকে সবাই বুঝতে পেরেছিস যে সারফেস এনার্জির পরিবর্তন কতখানি হবে। এবারেতে তোরা একটা কথা বোঝার চেষ্টা কর, দেখ এখানেতে তো আমাদের কি হয়েছে যে সারফেস এরিয়াটা আমাদের ছোট হয়ে গেছে। সারফেস এরিয়াটা ছোট হয়ে গেছে মানে কি হলো না, আমাদের সারফেস এনার্জির পরিবর্তন হলো। এবারে দেখ তোরা এটুকুনি কথা বলতে পারবি, যদি আমাদের এরিয়া বড় থাকতো তাহলে আমাদের সেখানটাতে কি থাকতো, এনার্জি বেশি স্টোর থাকতে পারতো। এরিয়া ছোট হয়ে গেছে মানে কি সেখানেতে নিশ্চয়ই আমাদের কম এনার্জি স্টোর থাকবে, তাই না? যদি আমাদের জিনিসটা ছোট হয়ে যায়, ছোট হয়ে গেলে আমাদের কি পাচ্ছি না, দেখ একটা কথা তোরা এখান থেকে দেখ, এনার্জি ইকুয়াল টু তোরা দেখছিস কি, এনার্জি ইকুয়াল টু টেনশন ইন্টু এরিয়া, সারফেস টেনশন ইন্টু এরিয়া। তাহলে তোরা এখান থেকে বলতে পারবি কি সারফেস এনার্জি ইজ প্রপোর্শনাল টু এরিয়া। তাহলে যেহেতু এখানে এনার্জিটা ছোট হয়েছে মানে এরিয়াটা ছোট হয়েছে, তার মানে কিছুটা এনার্জি আমাদের বাইরের দিকে রিলিজ হয়ে গেছে, মানে আমাদের কি হয়েছে, কিছুটা এনার্জি আমাদের লস হয়ে গেছে। তাই আমাদের বলতে পারবো কি যখনই আমাদের এখান থেকে কম্বাইন্ড হয়ে যাবে তখন আমরা বলতে পারবো কি সাম এনার্জি উইল বি লস্ট। ওকে, তাহলে আমার এতক্ষণের বক্তব্যের একটা কনক্লুশন হচ্ছে কি, হোয়েন drop are coalesced, some surface energy will be lost. Some surface energy will be lost. হলো, এবার দেখ যে পরিমাণ সারফেস এনার্জি লস হয়ে গেল, দেখ এনার্জি তো সবসময় কনজার্ভ থাকে, তাহলে সেই লস এনার্জিটা গেল কোথায়, সেই লস এনার্জিটা আমাদের হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ যে একটা ড্রপ ছিল সেই ড্রপটার কি আসবে, সেই ড্রপটার মধ্যে হিট এনার্জিটা চলে যাবে, অর্থাৎ সেই ড্রপের টেম্পারেচারটা বেড়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে পরের কথা মাথায় রাখতে হবে কি দিস রিলিজড এনার্জি will increase the temperature কার টেম্পারেচার না, will increase the temperature of new liquid drop, যে নতুন ড্রপটা তৈরি হয়েছিল, তাই তো। এবার দেখ টেম্পারেচার ইকুয়াল টু আমাদের কতখানি শিখেছি, হিট ইকুয়াল টু আমরা সবাই শিখেছি কত, ms ডেল্টা থিটা, তাই না। এবারেতে তোরা একটা কথা বোঝার চেষ্টা কর, এটা তো হিট এনার্জি বা যেটাকে আমরা তো কি লিখি এইচ দিয়ে লিখতে পারি। আমরা সবাই কি শিখেছি, মেকানিক্যাল এনার্জি আর হিট এনার্জির ইকুইভ্যালেন্ট করার সময় কি শিখেছি, W ইকুয়াল টু GH। এখানেতে মেকানিক্যাল এনার্জিটা কোনটা, মেকানিক্যাল এনার্জিটা হচ্ছে সারফেস এনার্জিটা, মানে আমরা লিখতে পারবো কত, দেখ 4πr³ ইন্টু সারফেস টেনশন 1/r মাইনাস 1/R ইকুয়াল টু J ইন্টু ms ডেল্টা থিটা। মাস মানে আমরা কত শিখেছি, দেখ ডেন্সিটি ইন্টু ভলিউম, তাহলে লিখবো কত 4/3πr³ ইন্টু তোর এখানে s মানে কতখানি স্পেসিফিক হিট ইন্টু ডেল্টা থিটা, রাইট। তাহলে দেখ এখান থেকে আমাদের কোন কোন কোয়ান্টিটি কাটছে, দেখ একটা কথা 4πr³ আর এদিকে তো 4πr³ কেটে গেল। তাহলে দেখ এখান থেকে আমরা বলতে পারবো যে ডেল্টা থিটা তার ভ্যালু কতখানি পড়ে থাকছে, দেখ তো, দেখ তোদের এখান থেকে যে কোয়ান্টিটিটা আছে এই তিনটা তোদের উপরে চলে যাবে, মানে এখানটাতে পাবি কত 3t বাই এখানটাতে তোরা আরও পাবি দেখ J√s ইন্টু 1/r মাইনাস 1/R। তাহলে আমরা এটুকুনি কথা বলে দিতে পারবো যে যে পরিমাণ হিট রিলিজ হয় সেই পরিমাণ হিট কি করে না, নতুন যে ড্রপটা ছিল সেই ড্রপের টেম্পারেচারটাকে আমাদের কিন্তু বাড়িয়ে দেবে। তাহলে যখন আমাদের কোলিজ হবে টেম্পারেচার অফ দ্য সিস্টেম উইল ইনক্রিজ। তাহলে ঠিক অপোজিট কথাটাকে যদি আমি তোদের কাছে ডিসকাশন করি, তাহলে যদি দেখ একটা ড্রপ ভেঙে অনেকগুলো ড্রপ
তৈরি হয়ে যায়, তাহলে তখন আমাদের কি আসবে, টেম্পারেচার অফ দ্য ড্রপ উইল বি রিডিউসড। ঠিক সেই কারণেতেই তোরা দেখবি গরমকালেতে যখন গাছে জল দেওয়া হয় সেখান থেকে আমাদের জলটাকে বালতিতে করে নিয়ে গিয়ে ঢেলে দিই না, আমরা সেটাকে কি করি, স্প্রেয়ার দিয়ে ছড়িয়ে দিই। স্প্রেয়ার দিয়ে ছড়িয়ে দিলে কি হয়, ড্রপগুলো ছোট ছোট করে ভেঙে পারে, অর্থাৎ ড্রপের টেম্পারেচারটা অনেক কম থাকে, সেই কম টেম্পারেচারটা গিয়ে গাছের মাথায় পড়লে আমাদেরও যেরকম ঠান্ডা জল পড়লে শান্তি হয়, গাছেরও শান্তি হয়। সেই কথাটার জন্যেই আমাদের উল্টো কথাটাকেও সবাইকে লিখে রাখতে হবে। সেটা আসছে কি দেখ, ইফ a drop is break into, আগেরটায় কি ছিল, জুড়ে যাওয়া বা কম্বাইন হয়ে যাওয়া, কোলিস হয়ে যাওয়া, আর এখানটাতে আমরা বলছি কি if a drop is break into in small drop, ওকে, সেখানটাতে আমরা বুঝে নেব কি then temperature will reduce। এটুকুনি কথাকে কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, এবং ফর্মুলাটাকেও কিন্তু আমাদের যেটা শেখালাম সেটাকে কিন্তু সবাইকে শিখে রাখতে হবে। ধরে নে এইখানটা থেকে একটা স্মল নিউমেরিক্যাল দেওয়া আছে, এ ড্রপ অফ রেডিয়াস 1 সেন্টিমিটার এক্সাম্পল নিয়ে নে একটা, এখান থেকে কথা আসছে কি দেখ, এরকম বলা আছে এ ড্রপ of radius equal to 1 centimeter is splitted into 106 droplet, is splitted into 106 droplet, ওকে, মানে 106টা ছোট ছোট পার্টে ভেঙে গেছে। দিয়ে তোদের আমাদেরকে বলতে হয়েছে কি, ফাইন্ড অ্যামাউন্ট অফ এনার্জি এক্সপেন্ডেড, ওকে, মানে কতখানি এনার্জি তোর লস হয়ে গেল। তাহলে আমি এখান থেকে এর এনার্জিটা যেটা লস হচ্ছে সেটাই তো আমাদের কি হচ্ছে না, কোনো বডির টেম্পারেচারটাকে রিডিউস করাচ্ছে। তো সেখান থেকে আমাদের এখান থেকে বলা হচ্ছে কি ফাইন্ড অ্যামাউন্ট অফ সারফেস এনার্জি, মানে বলা হচ্ছে তোর দেখতে ফাইন্ড অ্যামাউন্ট অফ এনার্জি এক্সপেন্ডেড, মানে খরচ হলো। কোয়েশ্চেনেতে তোকে আরও একটা টার্ম বলে দেওয়া আছে, সেটা হচ্ছে কি সারফেস টেনশনের ভ্যালু কত। তো সারফেস টেনশনের ভ্যালু অফ মার্কারি সেটা দিয়ে দেওয়া আছে কত দেখ, 435, মানে এখানেতে যে ড্রপের কথা বলা হয়েছে 435 × 10⁻³ ওকে, 435 × 10⁻³ নিউটন পার মিটার। তাহলে দেখ আমাদের এখানটা থেকে কি করতে হবে, এনার্জি লসের কথাটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখ এখান থেকে এনার্জি লসের কথাটাকে ক্যালকুলেট করতে গেলে আমরা কি বলবো না, সিম্পল কথা, এখানটাতে যে তোর চেঞ্জ ইন সারফেস এরিয়া আসবে, সেই চেঞ্জ ইন সারফেস এরিয়া কতখানি থাকবে না, দেখ এখানটা থেকে অনেকগুলো ছোট ছোট হয়েছে, যে ছোট ছোটগুলো হয় তারটাই বেশি থাকে, তাহলে এখান থেকে পাবো কত, n × 4πr² - 4π ক্যাপিটাল R²। মানে এখান থেকেও আমরা সিম্পলিফাই করলে এটাকে লিখে দিতে পারবো দেখ 4π ক্যাপিটাল R² n⁻⁴ - 1। তাহলে এটা পেয়ে যাব কি আমাদের সারফেস এরিয়ার পরিবর্তন হলো। এবারেতে তোদেরকে যদি আমি বলি যে এনার্জি কতখানি যাবে, তাহলে তার জন্য আমাদের কি বলতে পারবো, এনার্জি মানে আমরা লিখবো কত, সারফেস টেনশন ইনটু তোর ডেল্টা এ, মানে সেখান থেকে লিখে দেবো কতখানি, দেখ এখান থেকে এটার পার্টটাকে যদি এখানটাতে লিখি সেটা আসছে কত দেখ, t × 4πr², এখানটাতে লিখবো কত দেখ n⁻⁴ - 1, তাই না। তাহলে দেখ এখান থেকে সমস্ত ভ্যালুসগুলোকে বসিয়ে দেবো, কত পাচ্ছি দেখ 435 × 10⁻³ ইন্টু 4πr²।
আচ্ছা, এবারেতে আমাদের কাজ আসছে কি, যে আর এর ভ্যালুটা আমাদেরকে বের করে বলতে হবে, তাই তো? এবার আরটা কি, আরটা হচ্ছে আমাদের যে পুরানো ড্রপটা ছিল, সেই পুরানো ড্রপটার রেডিয়াস, মানে আমাদের সেখান থেকে বলতে হবে কত, 10⁻⁻² এর স্কোয়ার × 1/3, মানে আমরা বলবো কত, 106⁻⁻⁴, ওকে, -1। তাহলে আমাদের এখান থেকে 106⁻⁻⁴ তার ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে আমরা এখানটা থেকে ভ্যালুটাকে বসিয়ে দেব, দিলেই আমাদের এখান থেকে ঘটনাটাকে পেয়ে যাব। বোঝা গেল? তাহলে এটুকুনি কাজকেই আমাদের কিন্তু এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে দেখতে হবে, তাহলেই কিন্তু আমরা সলভ করে দিতে পারবো। তাহলে এইরকমভাবেই তোরা এই সারফেস টেনশনের যে সমস্ত নিউমেরিক্যালস আছে সেটাকে তোরা করবি। পরের ক্লাসেতে তোদেরকে আমি আরও এরকম কিছু নিউমেরিক্যালস দেখিয়ে দেব, যেটা তোরা আমাদের গ্রুপেতে লিখেছিলিস, কিছু দেখিয়ে দিন বলে। ঠিক আছে? তো এটুকুনি থাক আজকের জন্যে, বাকি কথা আমাদের পরের ক্লাসেতে হবে। বাই।